স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের আয়োজন। আজ জানাবো খুলনা বিভাগের জেলাগুলোর খবর। আপনাদের সাথে আছি আমি ইপসিতা জামান। সংঘর্ষের পর থেকে গত 5 দিন ধরে অচলাবস্থা চলছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয় গত মঙ্গলবার সাধারণ শিক্ষার্থী ও ছাত্র দলের মধ্যে। এরপর থেকে বন্ধ রয়েছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা দেখা দিয়েছে। গত মঙ্গলবার সংঘর্ষের পর থেকে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা 6 দফা দাবিতে তারা ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা বলছেন যতদিন পর্যন্ত তাদের 6 দফা দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। আমাদের 6টা দাবিতে আমরা এখন অটুট আছি। আমাদের এই 6টা দাবি না মানা পর্যন্ত আমরা কেউ ক্যাম্পাস ত্যাগ করবো না। আমরা সবাই ক্যাম্পাসে থাকবো এবং আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা সকলেই ক্যাম্পাসে আছি। 5টি দাবি মেনে নিয়েছে, এই কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কারণ আমরা বলেছি যে আমাদের 6টি দাবি মানলে 6টি দাবি মানতে হবে, নাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আর প্রশাসনের ব্যাপারটা যেটা বলছি, প্রশাসনকে আমরা অলরেডি অবাঞ্ছিত ঘোষণা করে দিয়েছি। একজন চিহ্নিত সন্ত্রাসীও এখন পর্যন্ত গ্রেফতার হয় নাই। সরকারের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে আমাদের যোগাযোগ করা হয় নাই। আমরা চাই যাতে করে আমাদের যে দাবিগুলো দেওয়া হয়েছে পূর্ববর্তী সময়, সে দাবিগুলো যাতে ভালো খুব দ্রুততার সাথে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। শিক্ষার্থীদের 6 দফা দাবির মধ্যে রয়েছে যারা গত মঙ্গলবার শিক্ষার্থীদের উপর হামলা করেছিল তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর করতে হবে। উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালক তাদেরকে অপসারণ করে এই 3টি পদে নতুন করে নিয়োগ দিতে হবে। এছাড়া তাদের সব মিলিয়ে মোট 6 দফা দাবি রয়েছে। আচ্ছা, ওনাদের যদি মনে হয় যে ডিএসডব্লিউ করছেন না, ঠিকমতো রুল প্লে করছেন না, আমরা এটা অবশ্যই দেখব যে কেন রুল প্লে করছেন না উনি। কিন্তু আমাদেরকে কেন ভিসি প্রভিসি, আমরা তো তাদের দাবি অনুযায়ী সব কিছু করছি। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে ঠিকমতো পরিচালনা করছি। আমরা চাচ্ছি যে বিশ্ববিদ্যালয়টা একটা নিয়মের মধ্যে আসুক। গত 17 বছরে যা অনিয়মের মধ্যে গেছে এখান থেকে চলে আসুক। ছাত্ররা, ছোট মানুষরা অনেক ভুল বুঝতে পারে। যখন দেখবে যে তাদের দাবি কোনোটাই আমরা অপূর্ণ রাখিনি, প্রত্যেকটা দাবিকে আমরা এন্টারটেইন করেছি এবং তারা যেভাবে চাচ্ছে ওইভাবেই হচ্ছে, ইনশাআল্লাহ তারা ক্লাসে ফিরে আসবে। বেহাল দশা যশোরের মহাসড়কগুলির। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। প্রতিদিনই দুর্ঘটনার পাশাপাশি বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। অন্যদিকে ধুলা আর কাদায় ভোগান্তিতে স্থানীয়রা। এটি যশোর খুলনা মহাসড়কের চিত্র। কোথাও ডেবে গেছে, কোথাও বিটুমিন উঠে ঢিবির মতো হয়ে আছে, কোথাও আবার খানাখন্দ। রাস্তার ধুলাই ঢেকে যাচ্ছে চারপাশ। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। 2টি প্যাকেজে 321 কোটি টাকা ব্যয়ে 38 কিলোমিটারের এই সড়কটি নির্মাণ করলেও 1.5 বছরের মধ্যে আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তা খুবই খারাপ এবং এখানে আপনার 1 ঘন্টা 20 মিনিট সর্বোচ্চ লাগে যশোর থেকে খুলনা, কিন্তু আমাদের 2.5 ঘন্টা লেগে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট তো হয়, মোটরসাইকেল তো একের পর এক অ্যাক্সিডেন্ট হয়, ইজি বাইক হয় এবং বড় বড় লোড গাড়ি, নৌপাড়ার পোর্টের গাড়িগুলো উল্টে পড়ে যায়, রাস্তার মাঝখানে পড়ে থাকে রাস্তায়। মেরামত করলেও এটা দীর্ঘস্থায়ী না, স্থায়ীভাবে কোনো কার্যক্রম নাই। মেরামত যারা করে টেম্পোরারি করে বা এর ভিতরে ওই সাময়িক মেরামত করে, কোনো স্থায়ী কোনো কাজ নাই। একই অবস্থা যশোর ঝিনাইদহ ও যশোর সাতক্ষীরা মহাসড়কের। বৃষ্টি হলে কাদা আর রোদ হলে ধুলায় একাকার সড়কগুলি। ফলে প্রতিদিন ছোট বড় দুর্ঘটনার পাশাপাশি বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। এতে ক্ষুব্ধ সড়ক ব্যবহারকারী ও এলাকাবাসী। যশোরের মহাসড়কগুলো সবগুলোই আছে অচল অবস্থায়। রাস্তায় বেরোলেই কখন যে ভালোভাবে বাড়ি ফিরবো এর কোনো নিশ্চয়তা নাই। রাস্তার নামে দিন দুপুরে ডাকাতি করে লুটপাট করে নিয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা, কিন্তু সাধারণ জনগণ এর কোনো সুবিধাই পাচ্ছে না। রাস্তায় বেরোলে এই এপাশ হলে এপাশ পড়ে যায়, আবার দেখা যাচ্ছে বড় কোনো দুর্ঘটনা ঘটে গেছে। 2-3 দিনের পর এসে পুটিং করবে, আবার যা নষ্ট হওয়া তা হয়ে যাবে, এভাবে চলতে আছে এবং বড় বড় দুর্ঘটনা ঘটছে। এদিকে প্রশাসনের কোনো দৃষ্টি নাই। প্রতিনিয়ত গাড়ি 10 চাকা ভেঙে ছিঁড়ে পড়তেছে রাস্তার পরে, প্রতিনিয়ত পাল্টি খাচ্ছে, মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, এই বিপদের শেষ নেই। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে সড়কের কাজ করায় এমন বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। আর সড়ক বিভাগ বলছে ওভারলোডিংয়ের কারণে এমন দশা। আমাদের রাস্তাটা এত পরিমাণ বাজেট হয় রাস্তা তৈরি করতে, তাহলে এই টাকাগুলো যাচ্ছে কোথায়? এত 2 দিন পর পর রাস্তা যে নষ্ট হচ্ছে, কেন নষ্ট হচ্ছে? এই যারা আত্মসাৎ করতে টাকাগুলো, তাদের প্রতি কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আমাদের দাবি একটাই, রাস্তার জন্য যে এত বাজেট, এত
আমরা 2 দিন পর পর গাড়ির জিনিস নষ্ট হচ্ছে, আমরা গাড়ি চালাই শান্তি পাচ্ছি না। এটা কেন? এই যারা দুর্নীতি এদের প্রতি হচ্ছে একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত। আসলে এটা মেইন রোড, যশোর খুলনা মেইন রোড, তা এটা মনে হয় না। এটা আছে গ্রামের রোডের সাথেও খারাপ হয়ে গেছে, এই আছে বিষয়। আর ধুলো বালিতে দেখেন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। ওভারলোডের কারণে আমাদের রাস্তা বেশিরভাগ নষ্ট হচ্ছে। যেখানে দ্বিগুণ যদি আপনি ওভারলোড নেন, সেখানে 16 গুণ এটার উপরে এফেক্ট পড়তেছে এই রাস্তার উপরে, মিনিমাম 16 গুণ। আর অনেক জায়গায় 16 গুণ না, অনেক জায়গায় 49 গুণ 50 গুণও আছে, বিভিন্ন রিসার্চে দেখা গেছে। কাজে আমি রাস্তা ঠিকাদারকে বলতেছি যে 3 বছরের মধ্যে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড, 3 বছরের জন্য রাস্তার কাজ করবে ওরা। কাজেই এর মধ্যে আসলে ঠিকাদারকে পুরোপুরি দোষ দেওয়া যাচ্ছে না এই কারণগুলোর জন্য, যে ওভারলোড তো আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না। যশোর খুলনা মহাসড়কের 20 কিলোমিটার, যশোর সাতক্ষীরা মহাসড়কের নাভারণ থেকে বাগাসরা পর্যন্ত 7 কিলোমিটার, যশোর ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ পর্যন্ত 10 কিলোমিটার সড়কের সৃষ্টি হয়েছে এমন খানাখন্দ। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর। জাপানে ফেরত যাচ্ছে মোংলা বন্দরে শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক সংসদ সদস্যদের গাড়ি। গাড়িগুলো সঠিক সময়ে ছাড় না করায় নিলামে তোলে মোংলা কাস্টমস হাউস। কিন্তু 3 থেকে 4 গুণ শুল্ক দিয়ে এসব গাড়ি কিনতে আগ্রহ দেখায়নি কেউ, তাই জাপানে ফেরত যাচ্ছে এসব গাড়ি। গত বছর 6 আগস্ট সংসদ ভেঙে কপাল পড়ে দ্বাদশ জাতীয় সংসদের সদস্যদের। এতে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল গাড়িও হাতছাড়া হয় তাদের। জাপান থেকে মংলা বন্দরে শুল্কমুক্ত সুবিধায় আনা এসব গাড়ি ব্যবহারের সুযোগ পাননি কক্সবাজার 1 আসনের সাবেক সংসদ সদস্য ও কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, নীলফামারী 4 আসনের সিদ্দিকুল আলম, দিনাজপুর 1 আসনের মোহাম্মদ জাকারিয়া ও সংরক্ষিত নারী আসনের নাসিমা জামান ববি। সরকার পতনের পর তারা আত্মগোপনে রয়েছেন, তাই গাড়িগুলো সময় মতো ছাড় না করায় নিলামে তোলে মংলা কাস্টম হাউস। 3 থেকে 4 গুণ শুল্ক দিয়ে এসব গাড়ি নিতে কেউ আগ্রহ দেখাননি, তাই জাপানে ফেরত পাঠানো হচ্ছে এসব গাড়ি। সুতরাং গাড়ির দাম যা তা দেখা যায় 3-4 গুণ ট্যাক্স। তো খালাস নিতে গেলে ওটা এখন তো ডিউটি, যেহেতু সংসদ প্রযোজনায় ওই শুল্কমুক্ত সুবিধা পাবে না, সেটা তো তার পক্ষে হয়তো অ্যাভেল করা সম্ভব নাও হতে পারে, সেই কারণে সে নিচ্ছে না। এর মধ্যে সিদ্দিকুল আলম সিদ্দিকের গাড়ি চলতি মাসে ফেরত পাঠানো হয়েছে, আর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের ল্যান্ড ক্রুজারও ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। মূলত গাড়ি ছিল 4 জন এমপি, 4টা গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আনা হয়েছিল, কিন্তু 4টা আনা হয়েছিল, কোনোটাই খালাস হয় নাই। একটা চলে গেছে চিপব্যাক হয়ে, আর একটা যাবে। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের একটা আছে, ওটাও হ্যাঁ কক্সবাজারের, উনিও অনুমতি সাপেক্ষে এটা ওই যে ফেরত পাঠানোর জন্য প্রসেসিং এ আছে। গেল বছরের 17 জুলাই 4টি ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি জাপান থেকে আমদানি করার পর সরকারের পট পরিবর্তন হওয়ায় গাড়িগুলো মংলা বন্দরে ফেলে যান সাবেক সংসদ সদস্যরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এক সময়ে মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম ছিল চিঠি, কিন্তু কালের বিবর্তনে তা হারিয়ে যেতে বসেছে। সেই স্মৃতিকে স্মরণ করিয়ে দিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় চিঠি লেখার উৎসব। এটি সম্প্রতি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বটমূলের দৃশ্য, যেখানে শিক্ষার্থীরা বসে আপন মনে চিঠি লেখায় ব্যস্ত। কেউ বাবা মাকে, কেউ আবার প্রিয়জনকে উদ্দেশ্য করে লিখছেন। নির্দিষ্ট মূল্যে ডাকটিকিট সংগ্রহ করে সামনে রাখা ডাকবাক্সে ফেলছেন চিঠি। কি আছে চিঠিতে? কেনই বা এমন আয়োজনে সামিল হয়েছেন শিক্ষার্থীরা? আবেগজড়িত কণ্ঠে জানান তাদের প্রতিক্রিয়া। চিঠি তো আমাদের ঐতিহ্য না, তো আমরা দেখে আসছি যে সেই বিভিন্ন উপন্যাসও যদি দেখে থাকি যে সেই তখন থেকেই চিঠি লেখার একটা প্রচলন আছে। তো চিঠি আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দের একটা জিনিস। চিঠি পাইতেও ভালো লাগে, চিঠি দিতেও ভালো লাগে। তো আমি মূলত চিঠি দিয়েছি 3টা, 2টা আমার 2টা ফ্রেন্ডকে আর একটা আমার জুনিয়রকে, এই আর কি। আমাদের এখন নিউ জেনারেশন এসে আমরা চিঠি লেখার অভ্যাসটা ভুলে গেছি। চিঠি লেখার মাধ্যমে কি হয়, আমার মনের ভাবটা প্রকাশ করতে পারি একে অন্য অপরের কাছে। তো আমাদের যখন আগেকার যুগে যখন কি হতো যে চিঠির মাধ্যমে আমরা একে অপরকে মনের ভাবটা প্রকাশ করতে পারতাম, সে আগের ওই সময়টা আবার ফিরে আসছে এই চিঠির মাধ্যমে। এই কোহেলিকা উৎসবে এই চিঠির এই বাক্সটার কারণে আমরা একে অপরকে হচ্ছে সবকিছু বলতে পারছি বা হচ্ছে মনের ভাবটা প্রকাশ করতে পারছি। শিক্ষার্থীরা জানান,
বাবা দাদা কিংবা বড়দের কাছ থেকে চিঠি আদান প্রদানে আবেগমাখা স্মৃতির কথা। এ এক অন্যরকম অনুভূতি। এটি তারই উপলব্ধির প্রয়াস মাত্র। চিঠির যে বিষয়টা এটা আমাদের কাছে খুবই ইউনিক, কেননা আমরা সবসময় এখন মেসেঞ্জার ফেসবুকে আমরা যোগাযোগ করতে আমরা অভ্যস্ত, কিন্তু এখন আমরা এই যে হাতে লেখা চিঠির মাধ্যমে যে আমরা কথোপকথন আমাদের মনের ভাব প্রকাশ করলাম, এটার মাধ্যমে আমরা খুবই খুশি, খুবই আন্তরিক। যদি এটার পর্যাপ্ত যত্ন নেওয়া হয়, আগের মতো যত্ন নেওয়া হয় এবং এটার প্রচলন আবার নতুন করে শুরু করা হয়, তাহলে আমি আশা করি যে এটা আবার আগের মতো প্রচলিত হবে ইনশাল্লাহ। আমাদের বাপদাদের কাছে গল্প শুনতাম যে আগের দিনে নাকি চিঠি দিত, 2-3 দিন 4 দিন পরে চিঠিটা যেত, আবার তার রিপ্লাই নেওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করতো যে আমি চিঠি পাঠালাম, আমার চিঠির উত্তর আসে কিনা। তো ওই পুরাতন যে যুগের একটা গল্প আমরা শুনে এসেছি, সেটাকে আবার নতুন করে নিয়ে এসেছে আমাদের অভয়ারণ্য। এই ডাক বক্সের মাধ্যমে আমরা এখানে চিঠি দিতে পারবো এবং সেই চিঠি আমাদের শুভাকাঙ্ক্ষী যাদের কাছে পাঠালাম তাদের কাছে আবার পৌঁছে যাবে। এটা সেই পুরাতন একটা ফিল আমরা যেমন পাচ্ছি, আবার তারা যদি উত্তরটা দিতে চাই সেই উত্তর আবার আমার অভয়ারণ্য নিয়ে আসবে, নিয়ে এসে আবার আমাদের কাছে দেবে। আমাদের এখানে মেন লক্ষ্য হচ্ছে আমাদের চিঠি বাক্সতে দেখতেছেন যে অনেকে চিঠি লিখতেছে। আমরা আধুনিকতার ছোঁয়ায় আমাদের যে একটা ঐতিহ্য ছিল চিঠি নিয়ে লেখা, যে চিঠি আসলে একটা আবেগের জায়গা, এই আবেগের জায়গা থেকে মানুষ তার প্রিয়জনকে আপনজনকে চিঠি লেখে। তো আমরা এই উদ্যোগটা নিয়েছি যেন আমরা সে অতীতের যে স্মৃতিটা ছিল আমাদের যে গ্রাম বাংলা ঐতিহ্য, সেই ঐতিহ্যকে লালন করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। আয়োজকরা বলছেন, আধুনিকতার সংস্পর্শে অতীতের চিঠি আদান প্রদানের আবেগকে ভুলতেই বসেছি। সেই স্মৃতিকে তুলে ধরতে এই আয়োজন। এখন মূলত আমরা স্মার্টফোনের উপর নির্ভরশীল, খুদে বার্তার মাধ্যমে বা সরাসরি ফোন করে আমরা বন্ধুবান্ধব, প্রিয়জন বা বাবা মাকে আমরা খোঁজখবর নেই। কিন্তু আমাদের এই অভয়ারণ্যের উদ্যোগে এই যে কোহেলিকা উৎসব, এই কোহেলিকা উৎসবে আমরা যে চিঠির বক্সটা রেখেছি, এখানে চিঠিতে বাঙালির তথা হাজার বছরের কিন্তু একটা আবেগ। একজন মানুষ যখন একজন মানুষকে চিঠি লিখে, ওই চিঠিটা 3 দিন 2 দিন পরে তার ঠিকানায় যখন যায়, ওই চিঠিটা খোলার মধ্যে কি লেখা আছে, ওই যে একটা আবেগ, এটা কিন্তু একটা SMS এর মাধ্যমে বা ফোনে সরাসরি কিন্তু বোঝানো সম্ভব না। সেই আবেগটা, পুরাতন যে আবেগগুলো, অনুভূতিগুলো, এটার আমরা একটা বহিঃপ্রকাশ ঘটানোর একটা সিস্টেম করার জন্যই মূলত আমরা চিঠি বক্সটা রেখেছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জনের পাশাপাশি আমাদের যে গ্রামীণ সংস্কৃতির যে ঐতিহ্য, এটি হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতিকে তারা উজ্জীবন করার চেষ্টা করেছে। এবং আমি যতটুকু জেনেছি এই মেলাটি প্রদর্শন করে, তাতে আমার কাছে মনে হচ্ছে সবগুলো বিভাগের শিক্ষার্থীরা এই আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছে এবং তারা এটিকে একটা প্রাণবন্ত করে গড়ে তুলেছে। আমার বিশ্বাস এই ধারাবাহিকতা রক্ষা করলে বর্তমান নতুন প্রজন্মের ভিতরে যে মূল্যবোধের অবক্ষয় এবং তাদের ভেতরে যে নৈতিকতার স্খলন, এই জায়গাতে যদি আমরা বাঙালির সংস্কৃতির ওই জায়গায় ফিরে যেতে পারি, তাহলে আমাদের ভিতরে মনোজগৎটাকে এটি আরও অনেক বেশি তাড়িত করবে, শানিত করবে। আরও বেশি বেশি করে এমন আয়োজন করার দাবি শিক্ষার্থীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মূল্যবান ও দুর্লভ প্রায় 10,000 গাছ দিয়ে মোড়ানো একটি বাড়ি, এলাকাবাসী যার নাম দিয়েছে গাছ বাড়ি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লক্ষণদিয়া গ্রামে দেখা মিলবে এ বাড়িটির। প্রতিদিন দূর দূরান্ত থেকে বৃক্ষ ও প্রকৃতি প্রেমীরা আসেন দৃষ্টিনন্দন এ বাড়িটি দেখতে। দেশি বিদেশি নানা প্রজাতির গাছে ঘেরা বাড়ি, তাই বাড়িটির নাম গাছবাড়ি। নানা জাতের ফুল ফল ক্যাকটাসে ভরা এই বাড়িটি। গাছবাড়িটি ঘিরে উঠেছে বিভিন্ন জাতের পাখির অভয়াশ্রম। গাছবাড়িটি অবস্থিত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লক্ষণদিয়া গ্রামে। আর এই গাছবাড়িটির কারণে এই গ্রামের পরিচিতিও বেশ বেড়েছে। তো এই বাড়িটির মালিক আমিনুল ইসলাম একজন সুশি শিল্পী, যার এই কারণে কিন্তু এই বাড়িতে দেশি বিদেশি প্রায় 500 প্রজাতির বিভিন্ন বিলুপ্ত গাছ তিনি এখানে রোপণ করেছেন এবং এখানে প্রায় 10,000 গাছ রয়েছে। এছাড়াও দেশীয় বেশ কিছু বিলুপ্ত গাছ তিনি এখানে লাগিয়েছেন এবং প্রতিদিনই এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন তার এই গাছ বাড়িটি দেখতে। এবং প্রকৃতি প্রেমীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে তাদের সেই মনের খোরাকও মেটান। তো চলুন দর্শক দেখে আসি এই গাছবাড়ির ভেতরে কি কি রয়েছে। যেহেতু আমার গাছের প্রতি বা প্রকৃতির প্রতি ভালোবাসা, সেজন্যই তো ভাবলাম যে আমার গ্রামে একটা এরকম গাছের সংগ্রহশালা বা গাছের একটা লাইব্রেরি করি।
তো সেইটা উদ্দেশ্য করেই এখানে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি আমাদের দেশে যে গাছগুলো বিলুপ্ত হয়ে গেছে সেই গাছগুলো এগুলো সংগ্রহ করে এখানে লাগানো শুরু করি। তো এখানে আমার হচ্ছে যে অনেক গাছ আমরা দেখেছি ছোটোবেলা, মানে এখন ওগুলো চোখে পড়ে না, যেমন হচ্ছে বওলা ফল, যেটা দিয়ে ঘুড়ি বানানো হতো, যেটার আঠা দিয়ে, তারপরে পিপুল ট্রি, যে পিস্তল খেলা করা হতো। তো এই সমস্ত গাছেরও মানে সংগ্রহ করে করে বিভিন্ন জায়গায় খুঁজে আবার এখানে লাগানো। তো ওই রকমের অনেক গাছই আছে, যেমন ওষুধি, তারপরে ফলের বা ফুলের বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে এখানে করা। আর আরেকটা জিনিস আছে যে ভবিষ্যৎ প্রজন্মের মানে ছেলে মেয়ে বা যারাই থাকবে, তো তারা যাতে যদি এই উদ্ভিদ নিয়ে, প্রকৃতি নিয়ে, গাছপালা নিয়ে কোনো কিছু জানতে চায়, তখন হয়তো এইটা দেখলে তারা বুঝতে পারবে যে এই গাছটা কেমন, এটা ফুল কেমন, ফল কেমন, এরকম। তো আসলে তার এই ভিন্নধর্মী, এই ব্যতিক্রমী এই গাছের প্রতি ভালোবাসা দেখে এলাকার মানুষও কিন্তু তাকে প্রশংসিত করছেন। তো তিনিও কিন্তু চান যে এই ধরনের গাছের প্রতি ভালোবাসার মানুষ বিভিন্ন জায়গায় তৈরি হোক। গাছের প্রতি যে ভালোবাসা একটা অনন্য দৃষ্টান্ত। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ। আঠাবিহীন ভিয়েতনামি 12 মাসি কাঁঠাল চাষ করে সফলতা পেয়েছেন কৃষি উদ্যোক্তা চুয়াডাঙ্গার সাদ্দাম হোসেন। 2 শতাধিক গাছ রয়েছে তার বাগানে। 1 বছরে আয় করেছেন প্রায় 6 লাখ টাকা। গাছের গঠন দেখলে মনে হবে এখনো ফল ধরার উপযোগী হয়নি, কিন্তু গোড়া থেকে আগা পর্যন্ত থোকায় থোকায় ঝুলছে বিভিন্ন আকৃতির কাঁঠাল। আঠাবিহীন ভিয়েতনামি 12 মাসি এই কাঁঠাল চাষ করছেন চুয়াডাঙ্গার কৃষি উদ্যোক্তা সাদ্দাম হোসেন। প্রায় 2 শতাধিক গাছ রয়েছে তার বাগানে। গাছ লাগানো 6 মাস পর থেকেই ধরছে কাঁঠাল। 1 বছরে আয় করেছেন প্রায় 6 লাখ টাকা। আমার ভিয়েতনামে 100 বাগানকে ছিল, তার মাধ্যমে আমি সায়ন এনে গ্রাফটিং করে আমি এখানে প্রায় আমার 600 গাছ আমি লাগিয়েছি। প্রথম বছর আমি লাগিয়েছিলাম 100, আর 100 গাছ থেকে আমি ব্যবসায়িক যদি হিসেব করি তাহলে ওখান থেকে আমি 5 থেকে 6 লক্ষ টাকা আমি এখানে ইনকাম করতে সক্ষম হই। 12 মাসে এই কাঁঠালের চাষ ও পরিচর্যা পদ্ধতি সহজ বলে জানান বাগানের শ্রমিকরা। যখন কাঁঠালের কীটনাশক লাগে, মনে করেন যে আপনার যখন যে কালো জাব লাগে, সাদা জাব লাগে, জাবের জন্য আমরা ট্রিটমেন্ট দিই। তারপরে আপনার মনে করেন যে এটা সেচ, যখন মাটি শুকানোর পরে আমরা সেচ দিই, সেচ দেওয়ার পরে মনে করেন সার দিই। আঠাবিহীন ভিয়েতনামি এই কাঁঠাল চাষ দেশের কৃষি অর্থনীতিতে আশীর্বাদ বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। যদি আমরা এরকম 12 মাসি কাঁঠাল যদি আমরা সম্প্রসারণ করতে পারি, সেক্ষেত্রে হবে কি আমরা 12 মাস আমাদের জাতীয় ফলটা পাবো, এবং সেই ক্ষেত্রে আমরা এই উচ্চমূল্যের একটা ফল পাবো, আমাদের ফলের চাহিদা মিটবে এবং আমার কৃষকরা লাভবান হবে। দেশব্যাপী কাঁঠালের এই জাত ছড়িয়ে দিতে পারলে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সারা বছর কাঁঠালের স্বাদ নিতে পারবেন দেশের মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব। সবাই সাথেই থাকবেন।